আচ্ছা, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, আজকের আলোচনা। তো অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে আমরা ক্লাস করি ঠিক সেভাবেই আমরা ক্লাস করবো, কোশ্চেন অ্যান্সার সেশন। তো আজকে একটু কোশ্চেন বেশি রয়েছে, 20টা প্রশ্ন রয়েছে। আর 20টা প্রশ্ন এই কারণে রয়েছে যে আজকে প্রশ্নগুলো বলতে পারো একটু সহজ বা একটু ডিরেক্ট কোশ্চেন। তো প্রথম প্রশ্নটা তোমরা আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমরা তোমাদের স্ক্রিনে। কি বলছে প্রথম প্রশ্ন, দ্য প্যাটার্ন অফ সেন্টার স্টেট রিলেশন ইন্ডিয়া ক্যান বি ট্রেসড ব্যাক টু। অপশনে রয়েছে ইউএস কনস্টিটিউশন, কানাডিয়ান কনস্টিটিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, আর রয়েছে মতিলাল নেহেরু কমিটি রিপোর্ট। তো যারা তোমরা ক্লাসে আছো কি হবে অ্যান্সার? স্যার ইউএস কনস্টিটিউশন। না, ইউএস কনস্টিটিউশন হবে না, এটা হবে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। দেখো, সেন্টার স্টেট রিলেশনস, ঠিক আছে, সেন্টার স্টেট রিলেশনস মানে কেন্দ্র রাজ্য সম্পর্ক। এটা বিষয়টা যেটা হচ্ছে যে কেন্দ্র রাজ্যের মধ্যে কি করা হচ্ছে, ক্ষমতা ভাগ করা হচ্ছে, ডিভিশনস অফ পাওয়ার। ঠিক আছে, তাহলে এই সেন্টার স্টেট রিলেশন কেন্দ্র রাজ্য সম্পর্ক মানে সহজভাবে যদি আমি তোমাদেরকে বলি যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি করা হচ্ছে, ক্ষমতা ভাগ করা হচ্ছে। তো এই যে ক্ষমতা ভাগের এই যে নীতি, এটা আমরা কোন প্যাটার্নে দেখতে পাই? এটা আমরা দেখতে পাই ফেডারেশন এই প্যাটার্ন। তাহলে আমরা আমাদের সংবিধান থেকে কি করেছি, ফেডারেশন, ফেডারেল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার হচ্ছে আমরা অ্যাডপ্ট করেছি। তার জন্য আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সংবিধান থেকে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে ফেডারেশন, এই ফেডারেশন যদি আমরা বলি ভারতবর্ষে প্রথম ইন্ট্রোডিউসড হয় 1935 বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 দ্বারা ভারতবর্ষে ইন্ট্রোডিউসড করা হলো কি, ফেডারেশন। এবং সেই সময় আমরা কি দেখতে পাচ্ছি, সেই সময় সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মধ্যে কি করা হচ্ছে, তিনটে লিস্টের মাধ্যমে ক্ষমতা ভাগ করা হচ্ছে। সেই তিনটে লিস্ট কি ছিল, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। এবং বর্তমান দেখো আমাদের যে সংবিধান, এই সংবিধানেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে লিস্টের মাধ্যমে কি করা হচ্ছে, ক্ষমতা ভাগ করা হচ্ছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, এটা আমরা বলতেই পারি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এ যে ফেডারেশনটা বা যে টাইপের ফেডারেশন ইন্ট্রোডিউসড হয়েছিল ভারতবর্ষে, সেটাকেই আমরা অনুসরণ এবং অনুকরণ করলাম আমাদের বর্তমান সংবিধান। ঠিক আছে, এবং এই যে পাওয়ার ডিভিশন, কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক কি করা হলো, নির্ণয় করা হলো, ক্ষমতা ভাগ করা হলো, এই পাওয়ার ডিভিশনে আমরা কি দেখতে পাচ্ছি, কেন্দ্রকে হচ্ছে শক্তিশালী করা হয়েছে। কেন্দ্রকে কি করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। তাহলে এই যে কেন্দ্র শক্তিশালী, এটা হচ্ছে কি ক্যানাডিয়ান বলতে পারো একটা প্যাটার্ন। কিন্তু আজকে আমাদের বর্তমান সংবিধানে যেভাবে বলতে পারো ফেডারেশন আমরা অ্যাডপ্ট করেছি, যেভাবে আমরা কেন্দ্র রাজ্য সম্পর্ক নির্ণয় বা স্থাপন করেছি, এটা আমরা বলতেই পারি যে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কে আমরা অনুসরণ আমরা করেছি, অনুকরণ আমরা করেছি। ঠিক আছে, চলো 2 নম্বর প্রশ্ন। বা 2 নম্বর প্রশ্ন কি হবে? স্যার প্রেসিডেন্ট হবো কি এটা? না। স্যার প্রাইম মিনিস্টার। আচ্ছা, ধরো ভারত একটা চুক্তি করবে, তাই তো? এই চুক্তিটা ভারতে ইমপ্লিমেন্ট করার জন্য কি স্টেপ আমাদেরকে নিতে হবে? ভারত বিভিন্ন বলতে পারো ইন্টারন্যাশনাল কনফারেন্স বা কনভেনশন গুলোতে কি করে, পার্টিসিপেট করে।
এবং সেখানে দেখা যায় ওই ইন্টারন্যাশনাল কনভেনশন বা কনফারেন্সে যে রেজলিউশন নেওয়া হচ্ছে সেই রেজলিউশনে ভারত কি করছে, সাইন করছে, সিগনেটারি স্টেট। এবং সেই কারণে সেই রেজলিউশন ভারতবর্ষে কার্যকর করা কোথাও গিয়ে বলতে পারো ভারত বলতে পারো বদ্ধপরিকর। ভারত যখন কোন একটা আন্তর্জাতিক কনভেনশন বা কনফারেন্সে যখন রেজলিউশনে সাইন করছে, তার মানে কি ভারত বদ্ধপরিকর যে ভারত সেই রেজলিউশন, সেই প্রস্তাব কি করবে, ভারতবর্ষে কার্যকর করবে। তাহলে এই কার্যকর করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই কার্যকর করার জন্য আমাদেরকে করতে হবে হচ্ছে আইন। আর এই আইনটা কে করবে? এই আইনটা করবে হচ্ছে পার্লামেন্ট। তাহলে একটা ইন্টারন্যাশনাল ট্রিটি বা এগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশনের জন্য কি দরকার? আইন। এবং সেই আইনটা কে করবে? পার্লামেন্ট। তাহলে এই যে একটা ইন্টারন্যাশনাল ট্রিটিকে র্যাটিফাই করার জন্য আমাদের কি করতে হবে? আইন করতে হবে। আর সেই আইনটা করবে কে? পার্লামেন্ট। আজকে দেখবে এরকম বিভিন্ন আইন আছে, সেই আইনগুলো হয়তো কোন একটা আন্তর্জাতিক বলতে পারো ট্রিটি বা এগ্রিমেন্টের কারণে ভারতবর্ষকে করতে হয়েছে। ঠিক আছে, ভারতবর্ষে করতে হয়েছে। আজকে তুমি লোকপাল আইনটা যদি দেখো, সেখানে একটা ইন্টারন্যাশনাল কমিটমেন্ট কিন্তু রয়েছে, গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স মানে কি? স্বচ্ছ প্রশাসন, দুর্নীতি মুক্ত প্রশাসন। তার জন্যই আজকে লোকপাল আইন কিন্তু ভারতবর্ষ করে। লোকপাল আইনের যদি আমরা অবজেক্টিভ দেখি, সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে এই ইন্টারন্যাশনাল এই কনভেনশন, যে কনভেনশনটা হয়েছিল করাপশনকে বলতে পারো প্রহিবিট করার জন্য, গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য, তো সেই কনভেনশনে ভারত কি করেছিল? সামিল হয়েছিল। এবং সেই কনভেনশনে যে প্রস্তাব নেওয়া হয়েছিল, সেই প্রস্তাবে ভারত সাইন করেছিল। সেই কারণে ভারতের উপর একটা বলতে পারো বাধ্যবাধকতা ছিল যে গুড গভর্নেন্স এর কারণে কি করতে হয়? ভারতবর্ষকে করাপশনের এগেনস্টে আইন কানুন করতে হবে। এরকম যদি আমরা দেখি যে ধরো শিশু সুরক্ষার জন্য আইন, মহিলা সুরক্ষার জন্য যে আইনগুলো, সেই আইনগুলো ভারতবর্ষ করেছে বা করছে, হয়তো তার পিছনে কি রয়েছে? একটা কোনো ইন্টারন্যাশনাল কনভেনশন বা কনফারেন্সের রেজলিউশন দেখবে সেখানে বলতে পারো কি বলবো ইনফ্লুয়েন্স হিসাবে রয়েছে। ঠিক আছে, তাহলে ইন্টারন্যাশনাল ট্রিটি বা এগ্রিমেন্ট গুলো র্যাটিফাই করবে হচ্ছে পার্লামেন্ট, এবং সেটা কিভাবে? আইন। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। Sir, option D. হ্যাঁ, এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। দেখো, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, রাইট টু এডুকেশন আর্টিকেল 21A আমাদের সংবিধানে যুক্ত। কিন্তু 2002 সালের আগে রাইট টু এডুকেশন কি ছিল? ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21। কোন কেসে সুপ্রিম কোর্ট বলছে? মোহিনী জাইন কেস। যেটা কেসটার নাম মোহিনী জাইন কেস। এই মোহিনী জাইন কেস, যে কেসে সুপ্রিম কোর্ট বলছে যে রাইট টু এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21। রাইট টু এডুকেশন 2002 সালের আগে, বিফোর 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আমাদের সংবিধানে আলাদাভাবে বলা ছিল না, যেটা আজকে রয়েছে, যেটা 2002 সালে যুক্ত হলো। তো 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আমরা আমাদের মৌলিক অধিকারের রাইট টু ফ্রিডম, এই যে গ্রুপ অফ যে রাইট, সেখানে আমরা রাইট টু এডুকেশনকে যুক্ত করি আর্টিকেল 21A। ওকে, তো বিফোর 2002 সুপ্রিম কোর্ট মোহিনী জৈন কেস, যেখানে কি বলছে যে রাইট টু এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21। আলাদাভাবে দেওয়া ছিল বিফোর 2020। সুপ্রিম কোর্ট বলছে যে এই অধিকারটা আমরা পাবো আর্টিকেল 21 এর আন্ডার, যেরকম আজকে বর্তমানে রাইট টু প্রাইভেসি। ঠিক আছে, চলে আসি 4 নম্বর প্রশ্ন।
স্যার বিএডটা হবে কি এটা? কি বললে? শুনতে হবে। স্যার অ্যাপ্রোভেশন বিল। অ্যাপ্রোপ্রিয়েশন বিল, একদম এটা সঠিক উত্তর। এটা হবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। অ্যাপ্রোপ্রিয়েশন বিলের ক্ষেত্রে আমরা কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারি না। আমরা অ্যামেন্ডমেন্ট অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে করতে পারি, মানে বাজেটের ক্ষেত্রে। এক কথায় আমরা বাজেটে যে ডিমান্ড ফর গ্র্যান্ট যেগুলো পেশ করা হয়, ঠিক আছে, সেই ডিমান্ড ফর গ্র্যান্ট আমরা অ্যামেন্ড করতে পারি। অ্যামেন্ড করা মানে কি, ডিমান্ড ফর গ্র্যান্ট আমরা রিডিউস করতে পারি, সেই প্রভিশনস আমাদের সংবিধানে বলা আছে। যে ডিমান্ড ফর গ্র্যান্ট আমরা রিজেক্ট করতে পারি, ডিমান্ড ফর গ্র্যান্ট আমরা অ্যাপ্রুভ করতে পারি, প্রয়োজনে ডিমান্ড ফর গ্র্যান্ট আমরা রিডিউস করতে পারি, ঠিক আছে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন বিল যার আমরা কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারবো না, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েশন বিল মানে কি? অ্যাপ্রোপ্রিয়েশন বিল মানে যে বিলটা পার্লামেন্টে পাস হয়ে যখন আইনে পরিণত হবে, তখনই আমরা কনসেন্ট্রেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে কি করতে পারবো? ফান্ড হচ্ছে উইথড্র হচ্ছে করতে পারবো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন বিল যেটা অথরাইজেশন দিচ্ছে কনসেন্ট্রেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে ফান্ড হচ্ছে উইথড্র করা, ঠিক আছে। তো অ্যাপ্রোপ্রিয়েশন বিল যদি পাসড না হয়, পাসড না মানে যতক্ষণ না পাসড হচ্ছে, যতক্ষণ না আইনে পরিণত হচ্ছে, আমরা কিন্তু কনসেন্ট্রেট ফান্ড থেকে কি করতে পারবো না? কোনো টাকা খরচ করতে পারবো না। ওকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন বিল যেটা পার্লামেন্টে আনা হচ্ছে কনসেন্ট্রেট ফান্ড থেকে ফান্ড উইথড্র করার জন্য, এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলের ওপর আমরা কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। করতে পারবো কেন? কারণটা হচ্ছে, দেখো, আজকে যখন পার্লামেন্টে ধরো এই প্রস্তাব পাস হয়ে যাচ্ছে ডিমান্ড ফর গ্র্যান্টে, দেখা যাচ্ছে পার্লামেন্ট কি করেছে? ডিফেন্সকে 100 টাকা কি করেছে? বরাদ্দ করেছে, ঠিক আছে। তার মানে কি, ডিমান্ড ফর গ্র্যান্ট যেটা ছিল ডিফেন্সের জন্য 100 টাকা, সেটা কি হয়ে গেছে? বরাদ্দ হয়ে গেছে, সেটা পাস হয়ে গেছে। তাহলে এবার ডিফেন্সকে তো আমাকে এই 100 টাকাটা দিতে হবে। তাহলে এই 100 টাকাটা দেওয়ার জন্য আমি এই যে অ্যাপ্রোপ্রিয়েশন বিল এনেছি, এখানে কি আমি ওই 100 টাকাটাকে কমিয়ে 90 টাকা করতে পারবো? কখনোই কিন্তু পারবো না। যদি এটা 90 টাকা করতে হয়, তাহলে ডিমান্ড ফর গ্র্যান্ট যখন আলোচনা হচ্ছে, ডিমান্ড ফর গ্র্যান্টের উপর যখন ভোটাভুটি হচ্ছে, তখন আমি সেটা করতে পারবো যে না, 100 টাকা না, 90 টাকা দেওয়া হবে। তাহলে 100 টাকা যখন পার্লামেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে, ডিমান্ড ফর গ্র্যান্ট যখন পাস্ট, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েশন বিলে যখন প্রস্তাব করা হচ্ছে 100 টাকা খরচের জন্য, তাহলে সেখানে আমি কি করে অ্যামেন্ড করতে পারবো? অ্যামেন্ড যদি আমাকে করতে হয়, কোনো পরিবর্তন যদি করতে হয়, তো ডিমান্ড ফর গ্র্যান্ট নিয়ে যখন ডিসকাশন হচ্ছে, তখনই সেখানে আমাকে সেটা করতে হবে। ডিমান্ড ফর গ্র্যান্ট যখন পাস্ট হয়ে যাচ্ছে, 100 টাকা যখন অনুমোদন হয়ে যাচ্ছে, তারপর আমি অ্যাপ্রোপ্রিয়েশন বিলের ক্ষেত্রে যখন ওই 100 টাকা খরচের আমি প্রস্তাব করছি, আমি সেখানে কি করে কমাবো? সেখানে কমানোর আমি কোনো জায়গায় নেই, কোনো ক্ষমতা। তাই অ্যাপ্রোপ্রিয়েশন বিলে কোনো অ্যামেন্ডমেন্ট কি করা হয় না? অ্যালাউ করা হয় না, ঠিক আছে। ডিমান্ডের ক্ষেত্রে যা অ্যামেন্ডমেন্ট দরকার, ওই ডিমান্ড ফর গ্র্যান্ট নিয়ে যখন ডিসকাশন হবে, তখন তুমি সেখানে কমিয়ে দাও। কিন্তু যখন ডিমান্ড ফর গ্র্যান্ট অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে, সেটাকে আমি আর কি করতে পারবো না? ওই অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মাধ্যমে সেটা কিন্তু কোনো চেঞ্জ করতে পারবো, অ্যামেন্ড করতে পারবো, ঠিক আছে। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন বিল যার মাধ্যমে আমরা কনসেন্ট্রেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে কি করতে পারছি? ফান্ড হচ্ছে আমরা উইথড্র করতে পারছি। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? বলো কি হবে? সরি 6 বলছি, 5 নম্বর প্রশ্ন। স্যার 45 হবে। রাইট টু ওয়ার্ক, এটা কোন আর্টিকেলে বলা আছে?
Which article of our constitution provides that the state shall make effective provision for securing right to land? এটা বলা আছে আর্টিকেল 41, right to work, to education and to public assistance, directive principle of state policy. দেখো 6 নম্বর প্রশ্ন। Sir, option A. অপশন এ, হ্যাঁ স্যার। তাহলে কত সেটা স্ট্রেংথ? স্যার 15%। 15%। আচ্ছা, তাহলে এই যে আমাদের ধরো 2024-এ এই যে কিছুদিন আগে কেন্দ্রের মন্ত্রিসভা গঠন হলো, কতজন মন্ত্রী শপথ নিল? 74 জন খুব সম্ভবত। হ্যাঁ, ওই 71-72 রকমই, 70 জনের ভিতর। তাহলে 15% যদি হয় তাহলে 543 15% করলে কত হচ্ছে? কত হচ্ছে 543 15% করলে? স্যার ওই 81-82 এরকম। 81-82 মতো। 81-82 মতো হচ্ছে, around 82। তাহলে 82 জন মন্ত্রী হওয়ার কথা, সেখানে ওই 70 বা 74 জন, তাহলে কেন হলো? তাহলে সংবিধানে যদি বলে দেওয়াই থাকে যে 84 জন মন্ত্রী হবে বা 82 জন মন্ত্রী হবে, তাহলে কেন 70 জন বা 72 জন? সেটা লিমিট করে দিয়েছে, মানে এর বেশি হতে পারবে না এমন। এর বেশি হতে, ঠিক বলছো। তাহলে কি করে এটা উত্তর হবে? তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে হচ্ছে সি। 15%টা কি বলা আছে যে 15% কি হবে না, কাউন্সিল অফ মিনিস্টারের স্ট্রেংথ এক্সিড করবে না। লোকসভার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথের 15% এক্সিড করবে না। মানে কি, ধরো এখানে যদি আমি বলি 82 বলেছি, মানে কি 83 হবে, কিন্তু এটা 70 হতে পারে, এটা 50 হতে পারে, এটা 60 হতে পারে। তাহলে এটা কে ঠিক করে? এটা ঠিক করে হচ্ছে কে? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। কিন্তু প্রাইম মিনিস্টার যেটা করতে পারবেন না সেটা হচ্ছে কি, যে মন্ত্রিসভা স্ট্রেংথ লোকসভা স্ট্রেংথের 15%-এর বেশি করতে পারবেন না। তাহলে নির্দিষ্ট ভাবে যদি আমরা বলি কাউন্সিল অফ মিনিস্টারের স্ট্রেংথ আমাদের সংবিধানে বলা নেই। যেটা বলা আছে সেটা হচ্ছে কি একটা লিমিট, যে প্রাইম মিনিস্টার আর যাই করুক, মন্ত্রিসভার যে সদস্য সংখ্যা সেটাকে লোকসভার সদস্য সংখ্যার 15%-এর বেশি করতে পারবেন না। এবার প্রাইম মিনিস্টার সেটা 50 করতে পারে, 60 করতে পারে, 70 করতে পারে, 65 করতে পারে, হোয়াট এভার। প্রাইম মিনিস্টারের সেটা বিষয়, প্রাইম মিনিস্টারের সেটা বলতে পারো সিদ্ধান্ত। তাহলে এখানে যেটা উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে সি, ইজ ডিটারমাইন্ড বাই প্রাইম মিনিস্টার। তার কারণটা কি? কারণ প্রাইম মিনিস্টার কি করে, প্রেসিডেন্টকে আদার মিনিস্টারদের নাম কি করে, রেকমেন্ড করে। প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট কি করছে, আদার মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করছে। তাহলে এই যে 2024 সালে কেন্দ্রে যে মন্ত্রিসভা গঠন হলো, প্রাইম মিনিস্টারের সাথে সাথে অন্যান্য যে মন্ত্রীরা শপথ নিল, সেখানে প্রাইম মিনিস্টার কি করেছে, সেই সমস্ত মন্ত্রীদের নাম রাষ্ট্রপতিকে হচ্ছে রেকমেন্ড করেছে যে এনাদেরকে কি করা হোক, মন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করা হোক। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? তার জন্যই কিন্তু এখানে উত্তরটা হবে সি, উত্তরটা কিন্তু হবে না এ। 15%টাকে আমরা বলতে পারি না যে দ্যাট ইজ স্ট্রেংথ, ওটা হচ্ছে একটা লিমিট, এটা লিমিটেশন। ঠিক আছে? ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলে? হ্যাঁ স্যার।
দেখো 7 নম্বর প্রশ্ন। স্যার অপশন সি। স্যার সি এরটা। হ্যাঁ, একদম এখানে উত্তর হবে হচ্ছে সি। অ্যাডভাইজারি জুরিসডিকশন সুপ্রিম কোর্ট আর্টিকেল 143, যেখানে কি বলছে যে রাষ্ট্রপতি কোন ল অর ফ্যাক্টের ওপর সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারে, আইন বা কোনো একটা বিষয় যার সাথে জনস্বার্থ জড়িত হচ্ছে। এছাড়াও রাষ্ট্রপতি প্রি কনস্টিটিউশনাল ট্রিটি বা এগ্রিমেন্ট নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, সেই বিষয়ে রাষ্ট্রপতি কি করতে পারবে, সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারবে। তাহলে দুটো বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারে। একটা হচ্ছে ল অর ফ্যাক্ট হুইচ আর অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, সরি পাবলিক ইম্পর্টেন্স, মানে জনস্বার্থের সাথে সম্পর্কিত কোনো আইন বা কোনো বিষয়। আর সেকেন্ড হচ্ছে ডিসপিউট অ্যারাইজিং আউট অফ প্রি কনস্টিটিউশনাল ট্রিটি অ্যান্ড ওকে। তাহলে সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা সংবিধান থেকে দেওয়া হয়েছে কাকে, রাষ্ট্রপতিকে, যেটাকে আমরা বলছি অ্যাডভাইজারি জুরিসডিকশন। কিন্তু সুপ্রিম কোর্টের পরামর্শ, যে বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ চাইছেন, সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতির ওপর কিন্তু কোনো বাধ্যবাধকতা আরোপ করে। ঠিক আছে, মানে কি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অ্যাডভাইস মানতে পারে, আবার নাও মানতে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো 8 নম্বর প্রশ্ন। স্যার আর্টিকেল 136। আর্টিকেল 136, স্পেশাল লিভ টু অ্যাক্ট। দেখো আমাদের জুডিশিয়াল সিস্টেম হচ্ছে কি, আমাদের জুডিশিয়াল সিস্টেম হচ্ছে ইন্টিগ্রেটেড, যেটাকে আমরা একটা পিরামিডাল বলতে পারো স্ট্রাকচারে, যেটাকে আমরা ড্র করতে পারি। সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, এবং তারপর রয়েছে সাবঅর্ডিনেট। তো সুপ্রিম কোর্টে আমরা কিভাবে অ্যাপিল করব? আমরা প্রত্যেকেই জানি যে হাইকোর্টের একটা জাজমেন্ট বা অর্ডারের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি। আজকে যদি আমরা কোনো সিভিল বা ক্রিমিনাল সমস্যার সম্মুখীন হই, তো আমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে? সাবঅর্ডিনেট কোর্ট। সাবঅর্ডিনেট কোর্ট, সেখান থেকে আমরা আসবো হাইকোর্ট, হাইকোর্ট থেকে আমরা আসবো সুপ্রিম, তাই তো? এবার ধরো সাবঅর্ডিনেট কোর্ট কোনো একটা কেসে কোনো একটা জাজমেন্ট দিল, সাবঅর্ডিনেট কোর্ট কোনো একটা কেসে কি করলো, জাজমেন্ট বা কোনো একটা অর্ডার পাস করলো। আমরা কিন্তু সাবঅর্ডিনেট কোর্টের সেই জাজমেন্ট বা সেই অর্ডারের এগেনস্টে হাইকোর্টে তো অ্যাপিল করতে পারি, সেই ক্ষমতা, সেই অধিকার আমাদের আছে। এমনকি আর্টিকেল 136 এর দ্বারা আমরা সুপ্রিম কোর্টেও কিন্তু সেটা অ্যাপিল করতে পারি। মানে এই যে স্পেশাল লিভ অ্যাপিল, যেটাকে আমরা বলে থাকি এসএলপি, এটা যে শুধুমাত্র আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করতে পারি তা নয়, আমরা সাবঅর্ডিনেট কোর্ট বা কোনো ট্রিব্যুনালের রায়ের বিরুদ্ধেও করতে পারি। এবার দেখো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করার ক্ষেত্রে একটা যে নিয়ম আছে, সেই নিয়মটা কি, হাইকোর্ট কি করবে, সার্টিফাই করবে। হাইকোর্ট সার্টিফাই করবে যে হ্যাঁ এই কেসটা সুপ্রিম কোর্টে অ্যাপিল যোগ্য। তাহলে হাইকোর্ট যদি সার্টিফাই করে, তাহলে আমরা সিভিল বা ক্রিমিনাল অ্যাপিল সুপ্রিম কোর্টে করতে পারি। এবার হাইকোর্ট যদি সার্টিফাই না করে, তাহলে তো হিসাব মতো আমি অ্যাপিল করতে পারবো না, কারণ হাইকোর্টের সার্টিফিকেশনটা প্রয়োজন আছে। কিন্তু আর্টিকেল 136 স্পেশাল লিভ টু অ্যাপিল, সেখানে হাইকোর্টের সার্টিফিকেশনের প্রয়োজন নেই।
আমি হাইকোর্টের একটা অর্ডার বা জাজমেন্টের এগেনস্টে আমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবো, স্পেশাল লিভ টু অ্যাপিল করতে পারবো। সেখানে সুপ্রিম কোর্ট আমাকে হাইকোর্ট আমাকে সার্টিফাই করেছে কি করেনি, ডাজ নট ম্যাটার। এমনকি ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তী নির্দেশ, ফাইনাল জাজমেন্ট নয়, ফাইনাল অর্ডার নয়, ইন্টারিম যে জাজমেন্ট, ইন্টারিম যে অর্ডার, তার এগেনস্টেও আমরা এসএলপি সুপ্রিম কোর্টে কি করতে পারি, ফাইল করতে পারি। তো আর্টিকেল 136 যেখানে কি বলা হচ্ছে এসএলপি স্পেশাল লিভ টু অ্যাপিল, কিন্তু এখানে বলে রাখি এসএলপি এই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে ডিসক্রিশন, মানে সুপ্রিম কোর্ট এসএলপি অ্যালাউ করতে পারে আবার নাও পারে। এসএলপি কিন্তু রাইট নয় যে আমি সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করলাম আর সুপ্রিম কোর্টকে এসএলপি গ্র্যান্ট করতেই হবে, তা নয়। সুপ্রিম কোর্ট গ্র্যান্ট করতে পারে আবার নাও পারে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ডিসক্রিশন। আর্টিকেল 136। দেখো 9 নম্বর প্রশ্ন, বলো কি হবে উত্তর? স্যার সি এরটা হবে কি? সি এরটা এখানে উত্তর হবে 1 and 3। প্রভিন্সে কি হলো, ডায়ার চিফ ইন্ট্রোডিউসড হলো। সেপারেট ইলেক্টরেট ফর মুসলিম, এটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এ ভারতবর্ষে ইন্ট্রোডিউসড হয়েছিল, পার্লামেন্টারি রিফর্মস। ডিভলিউশন অফ লেজিসলেটিভ অথরিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর দ্বারা সেন্ট্রাল এবং প্রভিন্সের মধ্যে কি হলো, লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্ট ডিভাইডেড হলো, ডিমার্কেটেড। এটাকে কিন্তু আমরা বলতে পারি না ডিভিশন অফ পাওয়ার বা ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার লাইক আ ফেডারেশন। ভারতবর্ষে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বা ডিভিশন অফ পাওয়ার এটা ইন্ট্রোডিউসড হচ্ছে বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এ কি হলো একটুখানি বোঝার চেষ্টা করো। ধরো 100টা বিষয়, যে 100টা বিষয়ের ওপরেই একসময় কি ছিল, সেন্ট্রালের হচ্ছে ক্ষমতা ছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এ কি করা হলো, এই 100টা বিষয়কে আলাদা করা হলো। যেখানে দেখা যাচ্ছে হয়তো 60টা বিষয় বলা হলো সেন্ট্রাল সাবজেক্ট আর 40টা বিষয় বলা হলো প্রভিন্সিয়াল সাবজেক্ট। তার মানে কি এই 40টা বিষয়ে সেই সময়ে ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্সকে লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হলো। তার মানে কি প্রভিন্সকে বলে দেওয়া হলো যে এই 40টা বিষয় তুমি আইন কানুন করো। এবার তোমরা বলতেই পারো তাহলে তো সেন্ট্রাল এই 60টা বিষয় কি করবে, আইন কানুন করবে 100টা বিষয়ের মধ্যে। হ্যাঁ সেটাই তো হবে, সেটাই তো কাম্য। যখন আমি বলে দিচ্ছি যে 40টা বিষয়ের ওপর প্রভিন্স আইন কানুন করবে 100টার মধ্যে, তাহলে পড়ে থাকলো 60টা, তাহলে সেই 60টা বিষয়ের উপর আমি করবো সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 এই আইনে বলা হচ্ছে যে সেন্ট্রাল এই 100টা বিষয়ের ওপরেই কি করতে পারবে, সমগ্র ভারতবর্ষের জন্য আইন কানুন করতে পারবে। হ্যাঁ এই 100টা বিষয়ের মধ্যে 40টা বিষয় আমরা প্রভিন্সের জন্য নির্দিষ্ট করেছি, যেটা এতদিন নির্দিষ্ট ছিল না। তার ফলে প্রভিন্স কনফিউজড থাকতো যে প্রভিন্স কোন বিষয়ে আইন করবে বা কোন বিষয়ে আইন করবে না।
এখন আমরা সেটা বলে দিয়েছি যে হ্যাঁ এই 100টা বিষয়ের উপর প্রভিন্স তুমি আইন কানুন করো, তুমি কাজ করো, ঠিক আছে। কিন্তু আমি সেন্ট্রাল গভর্নমেন্ট প্রয়োজনে 100টা বিষয় কি করতে পারবো, আইন কানুন করতে পারবো ফর হোল ইন্ডিয়া। তাহলে এটাকে কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন বা ডিভিশন অফ পাওয়ার বলতে পারি না। তার জন্য এটাকে আমরা কি বলছি, ডিভলিউশন অফ লেজিসলেটিভ অথরিটি। ডিভলিউশন মানে কি, ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে। যে এই 100টা ক্ষমতা, চলো এই 100টা ক্ষমতার মধ্যে আমি তোমার জন্য 40টা ক্ষমতা বরাদ্দ করবো, কিন্তু তার মানে এই 40টা বিষয়ের ওপর আমার ক্ষমতা থাকবে না তেমনটা কিন্তু নয়। তোমাকে ক্ষমতা দিচ্ছি মানে আমার ক্ষমতা থাকবে না এই 40টা বিষয়ের উপর, তা কিন্তু নয়, আমারও থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য ডিভলিউশন অফ পাওয়ার। ডিভলিউশন অফ পাওয়ার আর ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার এক জিনিস। ডিভলিউশন অফ পাওয়ার এন্ড ডিভিশন অফ পাওয়ার এক জিনিস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990 যেটা হয়েছিল সেটা হচ্ছে ডিভলিউশন অফ পাওয়ার, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এ কি হলো, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ডিভিশন অফ পাওয়ার। ওকে, বলো কি হবে। 10 নম্বর প্রশ্ন, জাজমেন্ট থেকে একটা প্রশ্ন। স্যার অপশন সি হবে। অপশন সি হবে। এই প্রভিশনসটা আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল 39th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যে প্রাইম মিনিস্টার এবং স্পিকারের যে নির্বাচন পার্লামেন্টারিয়ান হিসাবে, সাংসদ হিসাবে, সেই নির্বাচন আমরা কোনো কোর্টে চ্যালেঞ্জ করতে পারবো না, এবং কোর্ট সেই নির্বাচনের বৈধতা এক্সামাইন করতে পারবে না। 39th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এরকম একটা প্রভিশনস আমাদের সংবিধানে যুক্ত করা। প্রাইম মিনিস্টার এবং স্পিকারের যে নির্বাচন, সে লোকসভার সদস্য হিসাবে হোক বা রাজ্যসভার সদস্য হিসাবে হোক, সেই নির্বাচন কি করা যাবে না, কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। কোর্ট সেই নির্বাচনের যে বৈধতা, সেই বৈধতা হচ্ছে বিচার করতে পারবে না।